নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, ভালো হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। দুর্গাপূজার ঢাক বেজে গেছে। আমরা তো কলকাতায় থাকি, কলকাতা এবং আমার নিজের ধারণা কলকাতার আশেপাশে মফস্বলে চারপাশে প্রচুর ভিড়, রাস্তায় পুজোর শেষ মুহূর্তের কেনাকাটা চলছে, তাই নিয়ে বাজারে বাজারে আলো ঝলমল করছে, মানে সবটা মিলিয়ে একটা উৎসবের পরিবেশ শুরু হয়ে গেছে। এই অবস্থায় বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 8ই আশ্বিন 1432, ইংরেজির 25শে সেপ্টেম্বর 2025, বৃহস্পতিবার। আজ চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর 5:29, সূর্যাস্তের সময় বিকেল 5:29। নক্ষত্র স্বাতী। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, দেবগণ। সন্ধে 6টার সময় রাক্ষসগণ। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি ছিল আর তার প্রয়োজন হবে না, 9831922927, সেই নাম্বারে আপনারা চিঠি লিখেছেন। আপনাদের বিষয় ছিল পুজোর দিন কেমন কাটবে বা পুজো কেমন কাটবে। এই নিয়ে বেশ কিছু চিঠি এসেছে, সেই চিঠির কয়েকটি পড়ে শোনাবো আজকে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। প্রথম যে চিঠিটি পাঠিয়েছেন রবীন্দ্রনাথ চক্রবর্তী, কেষ্টপুর, কলকাতা 102 থেকে, পড়ে শোনাই। 92.7 বিগ FM এ বৃহস্পতিবারের শরণাগত শুনছেন, আপনাদের চিঠিপত্রের শরণাগত। রবীন্দ্রনাথ চক্রবর্তী, কেষ্টপুর, কলকাতা 102 থেকে লিখেছেন, পড়ে শোনাই সেই চিঠি। বিষয় তিনি একটু গোলমাল করে ফেলেছেন, যাই হোক, দুর্গাপূজার কয়েকটি দিন। মাননীয় সৌমিত্রবাবু, তুমি আমায় হাসতে শিখিয়েছ, আবার কাঁদতে যদি বলো তাহলে কাঁদতে শুরু করব। আমার ভালোবাসা আমার চোখের তারাতেই থাকুক না। দুর্গাপূজা আসে আবার চলেও যায়, কিন্তু এই কয়েকটি দিন আমাকে কিছুতেই হাসতে দেবে না। প্রতি বছর আমি আমার আশ্রমে যাই, এবছর থেকে তাও বন্ধ করে দিয়েছি। চোখের সামনে ভেসে ওঠে চাকরিহারা শিক্ষকদের ক্রন্দন, ডাক্তার মেয়েটির বাবা ও মায়ের বুক ফাটা কান্না। ভালোবাসতে ভুলে গিয়েছি, তাই তুমি যদি কাঁদতে বলো তাহলে এখন কাঁদতে শুরু করব। 2 বছর ধরে পুজোয় নতুন জামা আমি পরি না। চোখের সামনে ভেসে ওঠে চারিদিকে হাহাকার, মানুষের কান্না। এবারে পুজোয় ইচ্ছে আছে একান্তে একাকী বসে ভাবতে। মা আসেন আবার চলেও যান, কিন্তু কেন এত অস্বচ্ছতা? কেন কেউ মন ভরে হাসতে পারে না? মানুষের কেন এত কষ্ট? যেদিন মানুষে মানুষে ভেদাভেদ ঘুচে যাবে, সবাই একসাথে আনন্দ করবে, সেদিন আমিও তাদের সাথে আবার আনন্দে সামিল হব। 92.7 বিগ FM এর কলাকুশলীদের ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আর শ্রদ্ধেয় সৌমিত্রদার জন্য জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। সবাই ভালো থাকবেন। নমস্কারান্তে, রবীন্দ্রনাথ চক্রবর্তী, কেষ্টপুর, কলকাতা 102। আপনার এই চিঠিটা একেবারে সকালবেলা মন খারাপ করে দিল। মন খারাপ করে দিল তার কারণ আমরা তো সত্যি সত্যি পুজোর মধ্যে খানিকটা ভুলে থাকবার চেষ্টা করি। এই যে চারপাশের এত অন্যায়, অবিচার, কষ্ট, দুঃখ, দুর্দশা, নিরুপায়তা, এই সমস্ত কিছুকে ভুলে থাকবার চেষ্টা করি। আপনি সেইগুলো মনে করিয়ে দিলেন। আপনার সেই মনে করানো দিয়ে শুরু করলাম বৃহস্পতিবারের শরণাগতের প্রথম চিঠি। পরের চিঠিটি লিখেছেন সতীনাথ শান্তারা, সার্পেন্টাইন লেন, কলকাতা 14 থেকে। গানের পর পড়ব।
সতীনাথ বাবুর চিঠি। গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। সতীনাথ শান্তারার চিঠি পড়া শুরু করছি এবার বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে। নমস্কার সৌমিত্র বাবু। এবারের বিষয় পুজো কেমন কাটবে ভবিষ্যৎকাল। এবারে যেভাবে একের পর এক নিম্নচাপ ঘূর্ণাবর্ত পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাতে মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজেই ঠাকুর দেখতে হবে সকলকে। আমার বাড়ি তো সন্তোষ মিত্র স্কোয়ারের পাশেই। এখানে যা ভিড় হয়, আমি ওই ভিড়ে বেরোতে পারবো না। আমার দু হাঁটুতেই সমস্যা। একবার যদি ওই জনস্রোতে গিয়ে পড়ি, তবে আমাকে আর হাঁটতে হবে না, ভাসিয়ে নিয়ে চলে যাবে। তাই ঠিক করেছি বাড়িতে থাকবো আর নেটে ঠাকুর দেখে নেব। তবে সবটাই তো ভবিষ্যৎকাল, আর আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই। মানুষ ভাবে এক, হয় আর এক। যাই হোক, আপনি যা জানতে চেয়েছেন সেটা না বুঝেই হয়তো অনেক অবান্তর কথা লিখে ফেললাম। নমস্কারান্তে, সতীনাথ শান্তারা, সার্পেন্টাইন লেন, কলকাতা 14। সতীনাথবাবু, আমি যে সত্যি সত্যি কি জানতে চেয়েছি আমি খুব ভালো করে জানি না। আমার এটা মনে হয়েছিল যে পুজোটা কেমন কাটবে। আমরা তো নানান রকম কল্পনা করি পুজো নিয়ে। বাচ্চা বয়সে তো খুব বেশি করতাম, এটা করব ওটা করব, নতুন জামা কাপড় কটা হবে, এই সেই অমুক তমুক নানান রকম সমস্ত করা হতো। তা এই বুড়ো বয়সেও আমার যেমন একটা পরিকল্পনা আছে, আমি গ্রামের বাড়িতে চলে যাব, সেখানে গিয়ে পুজো কাটাবো যেরকম প্রত্যেক বছর করি, এবং সেখানে কি হবে না হবে তার একটা আগাম প্ল্যান ছকা আছে। তার সবটা হবে না, সে তো বটেই, নিশ্চয়ই হবে না। আপনারও সেই রকম, আপনিও ওই রকম ঘরবন্দি আপনাকে থাকতে হবে এবং ওই টেলিভিশনে কি নেটে ঠাকুর দেখতে হবে। সেটা যে খুব একটা অপ্রাসঙ্গিক হয়েছে আমার এমনটা মনে হয় না। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ এই চিঠির জন্যে। এর পরের যে চিঠিটি, সেটি লিখেছেন ক্ষমা ব্যানার্জি, ভবানীপুর থেকে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ক্ষমা ব্যানার্জির চিঠি। ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। ক্ষমা ব্যানার্জির চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বিষয় পুজো কেমন কাটবে। শ্রদ্ধেয় দাদা, আশ্বিনের মাঝামাঝি বাজনা বেজে ওঠে আর পুজো শুরু হয়ে যায়। মা দুর্গা 3টে দিন বাপের বাড়ি কাটিয়ে সকলকে কাঁদিয়ে দশমীতে কৈলাসে ফিরে যান। এবার পুজো একটু তাড়াতাড়ি। ভাদ্র মাস পড়তে না পড়তেই বাতাসে পুজো পুজো গন্ধ, সাজো সাজো রব। কিন্তু এবছর শরতের আকাশে পেঁজা তুলোর মতো মেঘের পাশাপাশি কালো মেঘের সমাহার দেখা যাচ্ছে। হঠাৎ হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হচ্ছে, মেঘের রোদ্দুরে চলেছে লুকোচুরির খেলা। আমরা পুজোর আকাশ কিন্তু পরিষ্কার দেখতে চাই। আমরা না হয় বুড়ো হয়েছি, কদিন ছুটি পেলে বাড়িতে সবার সঙ্গে কাটাতেই ভালো লাগে, কিন্তু কচি কাঁচাগুলো সারা বছর পিঠেতে বইয়ের বোঝা বইতে বইতে ক্লান্ত। তাদের তো একটু আনন্দ দরকার। নতুন জামা পরবে, ভালো মন্দ খাবে, আর হৈ হৈ করে ঠাকুর দেখে পায়ে নতুন জুতোর ফোসকা নিয়ে বাড়ি ফিরবে। এই ক্ষমাদেবী, আজকালকার জুতোয় আর ফোসকা পড়ে না। আপনি মনে করিয়ে দিলেন সেই ছোটবেলায় পায়ে ফোসকা পড়েছে, কিন্তু ঘুরে ঘুরে ঠাকুর, সেই প্রচন্ড যন্ত্রণা পায়ের পেছন দিকটায় গোড়ালিতে, কিন্তু সেই ঠাকুর তো দেখতেই হবে, খুঁড়িয়ে খুঁড়িয়ে ঠাকুর দেখা। হ্যাঁ, পড়ি। এর মধ্যে একদিন তো সারা রাত ঠাকুর দেখার প্রোগ্রাম চাই চাই। পরের দিন সকালে বেলা করে ঘুম থেকে উঠলেও বকাঝকা নেই, কারণ স্কুল ছুটি। আর আমরা বড়রা একদিন সারাদিন তো কোনো বৃদ্ধাশ্রমে কাটাতেই পারি, যদি অষ্টমীর অঞ্জলিটা সেই বয়স্ক মানুষগুলোর সঙ্গে দেওয়া যায়। তাদের উজ্জ্বল মুখগুলো দেখেই তো পুরো পুজোর সুখ কেনা যায়, তাই না? এরকম একটা ভাবনা আছে মনের মধ্যে। আমার কর্মস্থলে সেই সুদূর দক্ষিণবঙ্গের বদ্বীপ অঞ্চলে ব্রজবল্লভপুর বলে একটি গ্রামে আমি যাই। সেখানে একটি অনাথ আশ্রম আছে, প্রায় 20-22টি শিশু থাকে। স্বামীজির আদর্শে গড়া আরশিনগর। পুজোর মধ্যে হয়তো হবে না, তবে পুজোর আগে শেষ যেদিন ভিজিটে যাব, ওদের জন্য কিছু উপহার নিয়ে যাবার ইচ্ছে আছে। আমার ক্ষমতা সামান্য, তার মধ্যে যতটুকু পারা যায়। কখনো সুযোগ হলে শরণাগত পরিবারের সবাইকে নিয়ে যাবার ইচ্ছে আছে। তবে বেশিরভাগ জনেরই তো বয়স হচ্ছে, আর ওখানে রাস্তা বড় দুর্গম, তাই বলতে দ্বিধা হয়। শেষে বলি, এবছর মন সত্যিই খারাপ হয়ে আছে। সকালে উঠে আপনার কণ্ঠে অজস্র নমস্কারের সঙ্গে শুভেচ্ছা বাণী দিয়ে শুরু আমাদের প্রিয় শরণাগত অনুষ্ঠান আর শুনতে পাবো না,
এ যেন ভাবতেই পারছি না। কিন্তু সব তো আর আমাদের মনের মতো হয় না। অনেক কথা মনের মধ্যে ভিড় করে আসছে, কিন্তু অত কথা তো লেখা যায় না। তাই এই অনুষ্ঠানে লেখা আমার শেষ চিঠিটি এবার শেষ করি। নমস্কারান্তে, ক্ষমা ব্যানার্জি, ভবানীপুর। ক্ষমা দেবী খুব ভালো, খুব ভালো। এই প্রথম চিঠিতেও রবীন্দ্রনাথ বাবু এই কষ্টের কথা, মানুষের দুঃখের কথা, অসহায়তার কথা, এই সমস্ত ভেবে কষ্ট পেয়েছেন পুজোর দিনগুলোর কথা ভাবতে গিয়ে। ঠিক তেমনি করে আপনিও কষ্ট পাননি। আপনি আপনার মতন করে খুব ছোট্ট চেষ্টায় এর একটা রাস্তা বার করবার চেষ্টা করেছেন, যে আপনি অনাথ বাচ্চাদের সঙ্গে কাটাবেন, আপনি বৃদ্ধাবাসে কাটাবার ইচ্ছে আছে আপনার। এইটা যদি থাকে, দেখুন আমাদের জীবনে আনন্দ আছে, সবটাই আছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের চারপাশে ঘিরে থাকা যে অন্ধকার পৃথিবীটা, সেইটার কথাও আমরা যদি একটু মনে মনে ভাবি, তাহলেই বোধহয় আমাদের জীবন সম্পূর্ণ হয়ে উঠতে পারে। তাহলে আপনাকে অনেক ধন্যবাদ ক্ষমা দেবী। এর পরের চিঠিটি লিখেছেন অপর্ণা চ্যাটার্জি, কোন্নগর, হুগলি থেকে। শোনাবো সেই চিঠি, তার আগে শোনাবো গান 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গান শেষ করে ফিরে এলাম 92.7 বিগ FM এ বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে। অপর্ণা চ্যাটার্জি, কোন্নগর, হুগলি থেকে চিঠি লিখেছেন। পড়ে শোনাই সেই চিঠি। পুজো কেমন যাবে? সুপ্রভাত, নমস্কার। সবাইকে শারদীয়ার আগাম শুভেচ্ছা। সবার পুজো ভালো কাটুক। এবার পুজোতে আমার বেড়াতে যাবার পরিকল্পনা আছে। ভেবেছিলাম সবার সঙ্গে সেই কথা ভাগ করে নেব, কিন্তু গত 20শে সেপ্টেম্বর শরণাগত অনুষ্ঠানে মাননীয় সৌমিত্রবাবুর একটি ঘোষণা শুনে আমার মন ভীষণ খারাপ হয়ে গেল। 1 অক্টোবর থেকে এই অনুষ্ঠান আর সম্প্রচারিত হবে না। এটা আমার কাছে বিনা মেঘে বজ্রপাত। যে অনুষ্ঠান আমার কাছে এত বছর ভালো থাকার ঔষধ ছিল, নবমী থেকে সেটা শুনতে পাবো না। লিখতে ইচ্ছে করছিল না, তবু লিখলাম। ভেতরে কষ্ট থামিয়ে রাখতে পারলাম না। সময় কমানো যেত, কিন্তু তাই বলে পুরোপুরি বন্ধ, এটা একটা হঠকারী সিদ্ধান্ত। সকালে ঘুম থেকে উঠে রেডিও শুনতে আর ইচ্ছে করবে না। আমি হয়তো মূল প্রসঙ্গ থেকে সরে এসেছি, কিন্তু এই কথা কবে বলবো? তাই আমার নিজের এবারের পুজো খুব খারাপ যাবে। তবু মা দুর্গার কাছে প্রার্থনা করি আপনার আগামী কাজ আরো সাফল্য অর্জন করুক। তবু আরো একবার বিগ FM এর কর্তা ব্যক্তিদের কাছে একান্ত অনুরোধ, যদি শরণাগত অনুষ্ঠানটি চালিয়ে যান তবে অসংখ্য শ্রোতা খুব আনন্দ পাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। শরণাগত পরিবার একটি বিশাল পরিবার। ইতি অপর্ণা চ্যাটার্জি, কোন্নগর, হুগলি। কি বলবো অপর্ণা দেবী, আপনার এই আবেদন মানে আপনি যাদের কাছে করছেন তাদের কাছে তো পৌঁছতে পারবে না, তার কারণ তারা কেউ বাংলা ভাষায় কথা বলেন না। আমাদের হেড অফিস মুম্বাইতে, সেখান থেকেই নির্দেশ এসেছে, নিশ্চয়ই বিগ FM অন্য রকম করে কিছু পরিকল্পনা করেছেন। সেটা কেবলমাত্র যে শরণাগত অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে না, গোটা ভারত জুড়েই নানান রকম অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। তার জায়গায় নতুন কি হচ্ছে না হচ্ছে আমি জানি না, সে খবর পাইনি, কিন্তু এই ধরনের বেশ কিছু অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। কাজে আমি একা নই। আর আমি তো ইউটিউব চ্যানেলে স্মরণে সৌমিত্র বলে একটা অনুষ্ঠান শুরু করছি, এই ধরনেরই অনুষ্ঠান। ফলে সেখানে যদি আপনাকে পাই তাহলে খুব ভালো লাগবে। কিন্তু আপনার পুজো এই কারণে খারাপ কাটবে, এইটা ভাবতে আমার খুব খারাপ লাগছে। এইটা বলে আপনি কিন্তু একটু মন খারাপ করে দিলেন। এর পরের চিঠি লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর থেকে। গানের পর চিঠি পড়ব। তিনি হচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা 144 থেকে লিখেছেন পুজো কেমন কাটবে তাই নিয়ে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনুন তার চিঠি। এবারের বিষয় অভাবনীয়, অদ্ভুত। পুজো কেমন কাটলো বা এতকাল কেটেছে, এগুলো অভিজ্ঞতার ঝুলি থেকে লেখা যায়, কিন্তু ভবিষ্যৎ
সাহিত্য সম্রাটের অনুকরণেই বলি, বিধাতার কাণ্ড কারখানা পণ্ডিতেরও অবদ্ধ। আমি মূর্খ, কি করে ভবিষ্যৎবাণী করি? তার চাইতে কেটে যাওয়া নানান পুজোর অভিজ্ঞতা থেকে এবারে কি চাই আর চাই নে লেখার চেষ্টা করি। ছোটবেলা থেকেই মহালয়ার ভোরে রেডিওয় বীরেনবাবুর মহাজাগতিক কণ্ঠস্বরে মহিষাসুর মর্দিনী মনে ঢেউ তুলত। ভোরের শিউলির গন্ধ জালে, গাছের শিশির ভেজা পাতায় সূর্যালোকের ঝলকানিতে মা দুর্গার হাসি দেখে চমকে উঠতম। সে ভাবসাগর আজও মনের সম্পদ। এবারেও তেমনি ঢেউ উঠুক আশা। বারুইপুর ভারতিয়া কারখানার পাশের বিস্তীর্ণ প্রান্তরে বিশ্বকর্মা পুজো থেকেই দেখতাম কাশফুলের সাদা সবুজের ঢেউ। আকাশে কোদালে কুড়ুলে মেঘের ফাঁকে রোদ্দুরের রোশনাইতে কাশবনের কাটা পথে ছেলে মেয়ে নিয়ে মা দুর্গা আসছেন, কল্পনা করে শিহরিত হতো। কিন্তু বেশ কয়েক বছর সেই মাঠে বাড়ির জঙ্গল, পথটা হারিয়েছে। তবে মনের ক্যানভাসে গেল বছর পর্যন্ত একই ছবি দেখে উদ্বেলিত হয়েছি। এবারেও যদি হতে পারি, আহা। 5 ছেলে মেয়ে নিয়ে গড়িয়াহাটে বাবা মার পুজো বাজার মনের রোমান্সের ঢেউ তুলত। মা মিলিয়ে মিলিয়ে জামা কাপড় কিনত, বাবা স্মিত হাস্যে আনন্দ উপভোগ করত। আমরা 5 ভাই বোন বাটার মুখোশ, রঙিন চশমা পরে বেলুন হাতে ঘুরছি। পূর্বাণী রেস্তোরাঁয় খেয়ে বিপুল সওদা নিয়ে বাড়ি ফেরার পথে বারুইপুরে পুজো প্যান্ডেলে দেখতুম মা দুর্গা হাসছেন। সে আনন্দটা এখন বাবা মার অবর্তমানে স্ত্রী কন্যা নিয়ে আমিও সেই রোমান্স আনন্দটা খুঁড়ে বের করবার চেষ্টা করি। ছেলেবেলায় স্কুল থেকে ফিরতি পথে কমলা ক্লাবে বা পদ্মপুকুরের বারান্দায় দেখতুম রাধারমন পটো দুর্গা প্রতিমায় দোমাটি দিচ্ছে। খড়িমাটির রঙের ওপর হলদে রঙের পোঁত চড়িয়ে মায়ের আয়ত নয়ন ফুটিয়ে তুলছে তুলির টানে। আতসী পুষ্পবর্ণা ভাং, মা দুর্গা দিকে দিকে আগমনের ডাক দিচ্ছেন। সে আবার আবহ পাল্টেছে। রাধারমন পটো হারিয়ে গেছে, কিন্তু দুর্গা প্রতিমা যথারীতি গড়ে উঠছে। প্রৌঢ় মনের ভেতর থেকে সেই কিশোরটা ধুলো ঝেড়ে বেরিয়ে ঠাকুরতলার আনাচে কানাচে এবারেও ঘুরে মরে প্রতিমার জাগরণ দেখতে, মনের আড়ালে আবডালে। পুজোর মেলায় নাগরদোলা, ঘূর্ণিদোলায় চড়া, ঘুগনি খাওয়া, মনে হয় এবারেও মনে মনে নাগরদোলা ঘুরবে মন বন। কেবল বারুইপুরে ঠাকুর দেখার থেকে পরিসর বিস্তৃত হলো কলকাতার নানান ঠাকুরতলায়, বেলুড় মঠে স্বামীজির স্বপ্নাদিষ্ট দুর্গোৎসবের বিপুল মণ্ডপে। মঠের দালান থেকে পুজো এলো গঙ্গার ধারে প্রকাণ্ড মণ্ডপে, জমজমাটি পরিবেশে। সে তো চোখের সামনেই দেখলুম। এবারেও স্বামীজির মা দুর্গা নিশ্চয়ই আশীর্বাদের ঝাঁপি উজাড় করতে আসবেন, দৃঢ় বিশ্বাস। যে বছর মহালয়ার রাতে আমার জন্মদাত্রী মা চলে গেলেন, কিসে যেন পুজোটা মাড়িয়ে শেষ করে দিয়ে গেল। এরকম যেন কখনো না ঘটে। আশ্বিনের ঝড়ে মাঝে মাঝেই পুজো তছনছ হয়েছে, গরিব পশারির বিকিকিনি ধ্বংস হয়েছে। এমন যেন এবারে না হয়। বয়সটায় দূরের পাল্লা লেগেছে। সময় ধরা ছিপের হুইলটা জীবনের সুতো গুটিয়ে আনছে। ইচ্ছের ফাতনাটা কিন্তু ঠিক ভেসে আছে। পুজোর আনন্দটা ধরতেই হবে, কিন্তু দেখা যাক। সৌমিত্র চট্টোপাধ্যায় এই চমৎকার সুন্দর স্মৃতিমেদুর চিঠিটি লিখেছেন বারুইপুর, কলকাতা 144 থেকে। আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। এর পরের চিঠিটি লিখেছেন আশিস রায়। পড়ব সেই চিঠি, তার আগে শুনবো গান 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। বৃহস্পতিবারের শরণাগত, আপনাদের চিঠিপত্রের শরণাগত। পুজো এসে গেছে, আজকে চতুর্থী। তাই পুজো কেমন কাটবে এই ভবিষ্যৎবাণী করে আপনারা যারা চিঠি লিখেছেন তাদের চিঠি পড়ে শোনাচ্ছি। আপাতত আশিস রায়ের চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মাননীয় সৌমিত্র দাদা, আন্তরিক নমস্কার নেবেন ও সবাইকে জানাবেন, আমি সেই এভারগ্রিন ইয়াং ম্যান। দেখতে দেখতে প্রায় 90-এর দিকে পৌঁছে গিয়েছি। এবারে টপিক পুজো কিরকম কাটবে সেই প্রসঙ্গে লিখি, এবার পুজো ভালোই কাটবে আশা রাখি।
গতবার প্রায় 3 মাসের উপর আমেরিকাতে থেকে পুজোর ঠিক আগে কলকাতা চলে এসেছিলাম, কারণ কয়েকটা পুজোর অনুষ্ঠানে আগমনী গান গাইতে অনুরোধ ছিল। এবারে আমেরিকা যাইনি, তাই আগে থেকেই আমন্ত্রণ পেয়েছি। পঞ্চমী ও ষষ্ঠী এখানে প্রোগ্রাম করব, তারপর অষ্টমীর ভোরবেলা গাড়ি করে আমার গ্রামে, নদিয়া ডিস্ট্রিক্টে দেবগ্রামের কাছে রওনা দেব। ওখানে আমাদের দেশের বাড়িতে প্রায় 250 বছরের উপর দুর্গাপূজা হয়ে যাচ্ছে। আমি সব বছর যেতে পারি না, তাই এই বছর সবার সঙ্গে নতুনভাবে আনন্দ করা যাবে। ওখানে এবারে যাত্রাপালা হবার কথা আছে, তাই গান বাজনা সমেত খুবই আনন্দ করে ভালো কাটবে আশা করি। পুরনো আত্মীয় বন্ধুদের সাথে দেখা হবে। দশমীর দিন ফিরবো ও তারপর দার্জিলিং বেড়াতে যাব লক্ষ্মী পুজোর ঠিক পরেই। তাই পুজোর আনন্দ ভালোই হবে মনে হয়। সকলকে নমস্কার জানিয়ে শেষ করলাম। আশিস রায়। আশিসবাবু, আপনি সকালবেলা একটা চিঠি পড়ছি, তার মধ্যে এইরকম একটা মিথ্যে কথা বললেন। আপনি 90 বছরের বৃদ্ধ মানুষ, এইটা কেউ বিশ্বাস করবে না। আমরা যারা আপনাকে দেখিনি, আমরা যারা কেবলমাত্র আপনার চিঠি পড়ে আপনার পরিচয় আন্দাজ করবার চেষ্টা করছি, তাদের কারুর পক্ষে এইটা কল্পনা করা সম্ভব নয় যে আপনার 90 বছর বয়স হয়ে গেছে। আপনি করছেনটা কি? আপনি আমাদের সবাইকার হিংসা গ্রহণ করুন। খুব ভালো আশিসবাবু, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আপনি মনটা এত ভালো করে দিলেন। মানে আমি আপনার চেয়ে বয়সে কত ছোট, কিন্তু আমারও তো এখন মনে হয় যে বুড়ো হচ্ছি, এতটা পারবো না। আরে বাপ রে বাপ রে বাপ, আপনি আমার সেই যে আড়ষ্টতা, জড়তা, সেইটাকে একেবারে আপনার চিঠিতে এক ফুঁয়ে উড়িয়ে দিলেন মশাই। আপনি আমার প্রণাম নেবেন। এর পরের চিঠিটি লিখেছেন প্রদীপ ঘোষ, পূর্বাচল, হালতু থেকে। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। এই পূর্বাচল হালতু থেকে লিখেছেন পুজো কেমন কাটবে সেই বিষয় নিয়ে। গানের পর শুনছেন প্রদীপ ঘোষের চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখনো সেই ছোট্টবেলার মতো ভোরবেলায় মহিষাসুর মর্দিনী না শুনলে পুজো যে শুরু হলো মনে হয় না। সেই রকম ভাবেই আজ সকালে যখন ইথার তরঙ্গে ভেসে এলো সেই অসাধারণ কণ্ঠে শ্রদ্ধেয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্র পাঠ, মন হারিয়ে গেল সেই ছোট্টবেলায়। ভেসে উঠল সেই কিশোর ছেলেটার মুখ। আমরা থাকতাম সাদার্ন অ্যাভিনিউয়ের কাছে গভর্নমেন্ট কোয়ার্টার্সে। মহালয়ার সকালবেলায় পুজো কমিটি মাইকে চালিয়ে দিত মহিষাসুর মর্দিনী। হয়ে যেত দেবীপক্ষের সূচনা। মন মেতে উঠত এক অনির্বচনীয় আনন্দে। আজ এই বয়সকালেও তাই আকাশবাণীতে এই অনুষ্ঠান শুনলেই যেন হারিয়ে যাই সেই ছোটবেলায়। দেবীপক্ষের এই পুণ্য প্রভাতে মার কাছে তাই আবেদন, মাগো সবার মঙ্গল করো গো মা, সবাইকে ভালো রেখো, দেশ ও দশের মঙ্গল হোক, যত অমঙ্গলের শেষ হোক। পরিশেষে শরণাগতের সবাইকে জানালাম আমার শারদীয় শুভেচ্ছা ও আপনাকে আমার প্রণাম। শেষ হলো আমার শারদ প্রাতের এই ছোট্ট নিবেদন। প্রদীপ ঘোষ, পূর্বাচল, হালতু। ধন্যবাদ প্রদীপ বাবু। মা দুর্গার পুজো যে আসলে কেবলমাত্র উৎসব নয়, সে যে আসলে অশুভের বিনাশ, সেই কথাটা আপনি মনে করিয়ে দিয়েছেন। এরপরে যে চিঠি সেটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, ভাটপাড়া থেকে। পড়ব তাঁর চিঠি গানের পর। করে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন অমিতাভ ভট্টাচার্যের চিঠি। মাননীয় সৌমিত্র বাবু, আপনার এইবারের বিষয় পুজো কেমন কাটবে এই নিয়েই লিখছি। দুর্গাপুজো এলে রবি ঠাকুরের শরতের ওপর লেখা অমর কবিতাগুলির কথা মনে পড়ে। ছোটবেলায় পুজোর ছুটি শুরু হতেই 2-1 দিনের মধ্যে হোম টাস্ক করে ফেলতাম, যদিও হাতে 1 মাস সময় থাকতো। বাবা, আপনি তো খুব ভালো ছেলে ছিলেন। আমাদের তো পুজোর ছুটি যখন শেষ হয়ে আসছে তখন হোম টাস্ক করার কথা মনে পড়তো। এখন এই বার্ধক্য বয়সে সেই সব পুজোর দিনগুলির কথা খুব মনে পড়ে। তবে আবহাওয়া যদি ভালো থাকে আমার শহরের পুজো মণ্ডপগুলি ঘুরে দেখব, কাছাকাছির গ্রামের পুজো দেখার ইচ্ছে আছে। আপনার জানা কোনো পুজোর কথা বলুন, সেখানে কিভাবে যেতে হবে জানালে বাধিত হব। পুজোর দিনগুলিতে অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, তাতে পেটের গোলমাল হবেই।
আর কি, এটাই আমার শরণাগতের শেষ চিঠি। এত জনপ্রিয় অনুষ্ঠান আপনারা বন্ধ করে দিচ্ছেন শুনে মন খারাপ হয়ে গেল। আপনিও সবাই সুস্থ ও ভালো থাকবেন। নমস্কার নেবেন। বিনীত অমিতাভ ভট্টাচার্য, ভাটপাড়া। আপনি আমাদের দেশের বাড়ির পুজো দেখতে চলে আসতে পারেন। ওই ধরুন বর্ধমান কর্ড লাইনে করে আপনি ধনেখালিতে নামলেন, ধনিয়াখালি, সেখান থেকে নেমে আপনি কোনো বাসে, 17 নম্বর বাস আসে চুঁচুড়ো থেকে, সেখানে 10 ঘরা হাটতলা, এবার ডান দিকে বেঁকে যাবেন, ডান দিকে একটু ওই টোটো ধরে নেবেন, ধরে নিয়ে বলবেন বিশ্বাস পাড়া যাবো। বিশ্বাস বাড়ির একটা বড় পুজো হয়, তার ঠিক উল্টো দিকেই আমাদের বোসবাড়ির পুজো হয়, কাছাকাছি রায়বাড়ির পুজো হয়, একটু দূরে চকদিঘির পুজো হয়, এবং সবকটাই ওই বড় পুজো আর কি, পুরনো প্রাচীন বনেদি পুজো। যদি চলে আসেন কোনো একটা দিন, আমি পুজোর সময় থাকবই, খুব ভালো লাগবে। পরের চিঠিটি লিখেছেন সুবিমল দত্ত, নবাবগঞ্জ, দোলতলা, উত্তর 24 পরগনা থেকে। খুব বড় চিঠি, পুরোটা পড়তে পারবো না, সুবিমল বাবু মার্জনা করবেন। খানিকটা অংশ বেছে বুঝে পড়ছি, কেমন? সুবিমল দত্তর চিঠি, নবাবগঞ্জ, দোলতলা, উত্তর 24 পরগনা থেকে। দীর্ঘ একটি চিঠি, আমি পুরো চিঠিটা পড়তে পারবো না, একটু সম্পাদনা করতেই হবে সুবিমল বাবুর কাছে মার্জনা চেয়ে নিয়ে। আজ ভারাক্রান্ত মন নিয়ে লিখছি, কারণ সকলের জানা তা হলো আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান শরণাগতের বিদায় যাত্রা। আমাদের প্রিয় শ্রদ্ধেয় সৌমিত্র বাবুকে আমার শারদ শুভেচ্ছা, শরণাগত অনুসারী ও কলাকুশলীদের আমার শারদীয় শুভকামনা। চোখ বন্ধ করে ভাবতে ভাবতেই এক ঝলক স্মৃতির ঝর্ণা ভেসে উঠল, কিছু শৈশবের হাসিতে মোড়া, কিছু স্বতঃস্ফূর্ত ভ্রমণের কুয়াশাচ্ছন্ন সুবাসে সুগন্ধিত ঘটনা। আমার শৈশবের দিন থেকে জীবনের এই সোনালী পর্ব পর্যন্ত আমার প্রিয় ছুটির দিন সবসময়ই দুর্গাপূজা। এটি শক্তি, ভক্তি, শৈল্পিকতা এবং ঐক্যের একটি মহা উদযাপন, যা বাংলার হৃদয় জুড়ে স্পন্দিত হয়। প্রাণবন্ত এবং ভক্তির উৎসব। দুর্গাপুজো কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি আবেগ, জীবনের একটি জীবন্ত শ্বাস প্রশ্বাসের উদযাপন। ভারতের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র কলকাতায় বসবাস করার পর আমি প্রতি বছর শহরটিকে একটি প্রাণবন্ত চিত্রকলায় রূপান্তরিত হতে দেখেছি। রাস্তাগুলি ছায়াপথের মতো আলোকিত, রাজকীয় প্যান্ডেলগুলি খোলা আকাশের জাদুঘরের মতো জেগে উঠছে, এবং ঢাকঢোলের ছন্দময় তাল প্রতিটি গলিতে আনন্দের হৃদস্পন্দনের মতো প্রতিধ্বনিত হচ্ছে। আমার এখনো আমার শৈশবের কথা মনে আছে, যখন এই উৎসবের অর্থ ছিল নতুন পোশাক, স্কুল ছুটি আর মিষ্টি, যা মুখে গলে যেত স্বপ্নের মতো, সন্দেশ, রসগোল্লা, আর সেই বিশেষ ঘরে রান্না করা মালপোয়া, যা কেবল মায়েরাই নিখুঁত করতে পারে। দুর্গাপুজোকে আমার প্রিয় করে তোলে কেবল স্মৃতি কাতরতা নয়, এটি শিল্প, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার শ্বাসরুদ্ধকর মিশ্রণ, যা এটি মূর্ত করে তোলে। শিল্পীরা মা দুর্গার মূর্তি ভাস্কর্য করতে মাসের পর মাস ব্যয় করেন, প্রতিটি অভিব্যক্তি, প্রতিটি বক্ররেখা ভক্তিতে মিশে। প্যান্ডেলগুলি কেবল তাঁবু নয়, এগুলি কল্পনার বিস্ময়কর কাজ। কেউ কেউ প্রাচীন মন্দিরের অনুকরণ করে, অন্যেরা রাজপ্রাসাদের প্রতিধ্বনি করে, এবং অনেকে শক্তিশালী সামাজিক বার্তা দিয়ে সমসাময়িক থিম প্রতিফলিত করে। বিশেষ করে কলকাতায় সৃজনশীলতা উপচে পড়ে। এখনো আমি আমার ক্যামেরা এবং নোটবুক নিয়ে শহরে ঘুরে বেড়াই, ক্ষণস্থায়ী মুহূর্তগুলিকে ধারণ করি এবং সেগুলিকে গল্পে পরিণত করি। ধুনুচি নাচের সময় বৃদ্ধ দম্পতির নাচ, ছোট ছেলের চোখ বড় বড় করে বিস্ময়ের সাথে পুষ্পাঞ্জলি দেওয়া, অথবা আপনা থেকে উদ্ভূত স্ট্রোক দিয়ে ঐশ্বরিক মুখ আঁকা তরুণ শিল্পীদের দেখে আমি অবাক হয়ে যাই। এই উৎসবকে যা সত্যি আলাদা করে তা হলো বাধা ভেঙে ফেলার ক্ষমতা। অপরিচিতরা বন্ধু হয়ে ওঠে, পাড়া প্রতিবেশীরা পরিবারে পরিণত হয়। এমনকি আমার অবসর পরবর্তী জীবনেও দুর্গাপূজা একটি আত্মার পুনর্মিলনের মতো মনে হয়। আমি পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করি, নতুনদের সঙ্গে হাসি, এবং আত্মীয়তার উষ্ণ চেতনায় আচ্ছন্ন বোধ করি। এই ছুটির মূলে রয়েছে মন্দের উপর ভালোর জয়ের শক্তিশালী কিংবদন্তি। সেই অনুভব জাগরিত হোক। লিখেছেন
সুবিমল দত্ত, নবাবগঞ্জ, দোলতলা, উত্তর 24 পরগনা থেকে। তার চিঠি দিয়েই শেষ হলো এই বৃহস্পতিবারের চিঠিপত্রের শরণাগত। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, ভালো হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। দুর্গাপূজার ঢাক বেজে গেছে। আমরা তো কলকাতায় থাকি। কলকাতা এবং আমার নিজের ধারণা কলকাতার আশেপাশে মফস্বলে চারপাশে প্রচুর ভিড়, রাস্তায় পুজোর শেষ মুহূর্তের কেনাকাটা চলছে, তাই নিয়ে বাজারে বাজারে আলো ঝলমল করছে, মানে সবটা মিলিয়ে একটা উৎসবের পরিবেশ শুরু হয়ে গেছে। এই অবস্থায় বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 8ই আশ্বিন 1432, ইংরেজির 25শে সেপ্টেম্বর 2025, বৃহস্পতিবার। আজ চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর 5:29, সূর্যাস্তের সময় বিকেল 5:29। নক্ষত্র স্বাতী। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, দেবগণ। সন্ধে 6টার সময় রাক্ষসগণ। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি ছিল আর তার প্রয়োজন হবে না, 9831922927, সেই নাম্বারে আপনারা চিঠি লিখেছেন। আপনাদের বিষয় ছিল পুজোর দিন কেমন কাটবে বা পুজো কেমন কাটবে। এই নিয়ে বেশ কিছু চিঠি এসেছে, সেই চিঠির কয়েকটি পড়ে শোনাবো আজকে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। প্রথম যে চিঠিটি পাঠিয়েছেন রবীন্দ্রনাথ চক্রবর্তী, কেষ্টপুর, কলকাতা 102 থেকে। পড়ে শোনাই।